সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আপনারা সবাই শুনতে পাচ্ছেন কি না একটু আমাকে জানান। কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না একটু জানান আমাকে। আচ্ছা, আমাদের সাথে আছেন জনপ্রিয় গণিত শিক্ষক শিহাব স্যার। স্যার প্রথম কমেন্টটা করছেন, ওয়ালাইকুম আসসালাম। এবং আপনারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন সবাই অবশ্যই এটা একটু শেয়ার করে দিন, যাতে সকলের কাছে এটা পৌঁছে যায় খুব দ্রুত। তো আমাদের আজকের টপিক হচ্ছে সেম ওয়ার্ড। আমি আগেই বলেছি যে টপিকটা হচ্ছে সেম ওয়ার্ড, অর্থাৎ একই ওয়ার্ড ইউজড অ্যাজ ব্যবহৃত হয়। একই ওয়ার্ড কী হয়? ব্যবহৃত হয় ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। ঠিক আছে, ডিফারেন্ট পার্ট অফ স্পিচ অর্থাৎ একই ওয়ার্ড কীভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচের মতো ব্যবহৃত হয় সেটা নিয়ে আমি ইউটিউবেও কয়েকটা ছোট ছোট টিউটোরিয়াল দিয়েছি। আজকে আমরা একটু একটু বড় ক্লাস নিব, যাতে একসাথে অনেকগুলো ওয়ার্ড কীভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় সেটা যাতে আমরা একটু সহজেই শিখতে পারি। তো প্রথমেই আমি সবার কাছে একটা কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাকে একটু বলতে হবে যে এইটা কোন পার্ট অফ স্পিচ। আমি একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, দেখে আপনারা বলার ট্রাই করেন যে এটা কোন পার্ট অফ স্পিচ। বাক্যটা হচ্ছে এরকম যে অ্যাট লাস্ট, ঠিক আছে, সর্বশেষ, হি কেম রাউন্ড। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড। কেম রাউন্ড মানে হচ্ছে উপনীত হওয়া, কোনো কিছুতে উপনীত হওয়া বা উপবিষ্ট হওয়া। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, ঠিক আছে, টু দেয়ার বিলিফ। অ্যাট লাস্ট সর্বশেষ সে তাদের বিশ্বাসে, অর্থাৎ সে অন্যরা তারা যে বিশ্বাস করছে তাদের বিশ্বাসে উপনীত হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এই রাউন্ডটা আসলে কোন পার্ট অফ স্পিচ? বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে, যেমন আমরা কয়েকটা অপশন জুড়ে দিলাম। একটা অপশনে আমি প্রেপোজিশন দিলাম, আরেকটা অপশনে আমরা দিতে পারি অ্যাডভার্ব, আরেকটা অপশনে অ্যাজেক্টিভ দিয়ে দিলাম, এবং আরেকটা অপশনকে আমি নাউন বানিয়ে দিলাম। তাহলে আমাকে একটু আপনারা ঝটপট কমেন্ট বক্সে উত্তর দিয়ে ফেলুন যে এটা কোন পার্ট অফ স্পিচ হতে পারে। দেখি কে কি জানেন বা কে কতটুকু জানেন একটু আমাকে জানান কোন পার্ট অফ স্পিচ। আচ্ছা, আমাদের সাথে এসু, ধ্রুব, শেষ, তুষার খানকে কি করেছে সে মেনশন দিয়েছে। সাবরিন নাহার আছে, এরপরে শারমিন সুলতানা, দেবজিৎ রয়, শাহরিয়ার, নির্ঝরের স্বপ্নভঙ্গ, খাদিজা আক্তার, এস এম মাসুম বিল্লাহ, ইমতিয়াজ, দেবজিৎ রয়, আরও সাদিয়া তালুকদার, আরও অনেকে আছেন। তো সাবরিন নাহার, হ্যাঁ সাবরিন নাহার কমেন্ট করেছেন অ্যাডভার্ব। নাফিসা ঐশী নাউন। রাব্বি মুস্তফা সে বি দিয়েছে, বি মানে হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? আচ্ছা, এরপরে আমাদের সাথে শারমিন সুলতানা আছেন, সালাম দিয়েছেন। আচ্ছা, রাব্বি মুস্তফা বি বলেছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ, সে এটাকে আসলে বলতে চেয়েছে এটা একটা অ্যাডভার্ব, অর্থাৎ রাউন্ড এখানে একটা অ্যাডভার্ব। তো আমরা একটু দেখি এখানে রাউন্ড আসলে কোন পার্ট অফ স্পিচ। ঠিক আছে, আমরা একটু একটু এটা নিয়ে একটু আলোচনা করলেই বুঝতে পারবো। প্রথমেই বলে রাখি, এই যে রাউন্ড শব্দটা, রাউন্ড কিন্তু মূলত একটা প্রেপোজিশন হিসেবে, মানে মূলত বলতে জন্মগতভাবে আমরা রাউন্ডকে প্রেপোজিশন হিসেবে জানি। রাউন্ড মানে হচ্ছে চারিদিকে। তো কিছু কিছু ওয়ার্ড আছে না, একদম উৎপত্তিগতভাবেই এটা হয় আর কি। যেমন ওয়াটার, খুব নর্মাল সেন্সে আমরা যদি বলি ওয়াটার কোন পার্ট অফ স্পিচ,
ওয়াটার কিন্তু অ্যাজেক্টিভ হয়, আবার ওয়াটার একটা ওয়াটার ভার্ব হয়, কিন্তু নর্মালি কিন্তু আমরা বেশিরভাগ মানুষে অ্যান্সার করব যে ওয়াটার হচ্ছে একটা নাউন, কারণ এটা উৎপত্তিগতভাবে ওয়াটার মানে হচ্ছে পানি, পানি একটা পদার্থ, পদার্থ, ম্যাটেরিয়াল নাউন। তো সেই হিসেব করলে রাউন্ড আসলে সাধারণত একটা প্রেপোজিশন হয়, কিন্তু এই রাউন্ডটা, হ্যাঁ, এই রাউন্ডটা তার বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে, অর্থাৎ বাক্যে এটার অবস্থানের কারণে এই নাউনটা বিভিন্ন সময় বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। এই যে রাউন্ড শব্দটা কখনো কিন্তু একটা নাউন হিসেবে কাজ করতে পারে, শুধু নাউন না, এটা আবার ভার্ব হিসেবে ইউজ হতে পারে, নাউন ভার্ব, এবং এটা একটা অ্যাজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। মজার ব্যাপার হচ্ছে এটা যেহেতু জন্মগতভাবে প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশন তো হবেই, আবার এটা কিন্তু অ্যাডভার্বও হতে পারে। একটা রাউন্ড কতভাবে ব্যবহৃত হয়, এখন এক্সামে কিন্তু ওই ধরনের প্রশ্নই আসে যেগুলো একটু কনফিউজিং। আমরা সাধারণত জানি যে এটা হওয়ার কথা, কিন্তু এটা না হয়ে আরেকটা হয়ে যাচ্ছে। এই ধরনের প্রশ্নগুলোকেই কিন্তু পরীক্ষায় বেশি টাচ করা হয়, যাতে পরীক্ষার্থীদেরকে বিব্রত করা যায় এবং বিভিন্ন পাজল অবস্থায় তাদেরকে ফেলা যায়। তো এই যে রাউন্ড শব্দটা, রাউন্ডটাকে যদি আমরা এইভাবে লিখি যে, হ্যাঁ, হি, ঠিক আছে, এভাবে যদি আমরা লিখি হি প্লেড, সে খেলেছিল, ঠিক আছে, হি প্লেড, সে খেললো, হি প্লেড ওয়েল, সে ভালোভাবে খেললো, হি প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, সে প্রথম রাউন্ডেই ভালোভাবে খেললো। এখন প্রশ্ন হচ্ছে এখানে রাউন্ডটা কোন পার্ট অফ স্পিচ? প্রথম রাউন্ডে সে ভালোভাবে খেললো। তো একটু চিন্তা করলে দেখা যাবে যে এই যে এখানে যে রাউন্ডটা, প্রথম রাউন্ডে, বাক্যের অর্থ হচ্ছে প্রথম রাউন্ডে সে ভালোভাবে খেললো। এখানে যে শব্দটা আছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, ঠিক আছে, এই ফার্স্ট হচ্ছে একটা ডিটারমিনার, এটাকে ডিটারমিনার বলা হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 1, 2, 3, এই ওয়ার্ডগুলো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারগুলো বাক্যে অ্যাজেক্টিভের কাজ করে, ডিটারমিনারগুলো সাধারণত অ্যাজেক্টিভ। তো যে কোনো ডিটারমিনারের পরে যখন সাধারণত একটা ওয়ার্ড থাকে, তখন অবশ্যই ওই ওয়ার্ডটা নাউন হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারের পরে যখন আমরা একটা ওয়ার্ড ইউজ করব, ওই ওয়ার্ডটা কি হয়ে যায়? একটা নাউন হয়ে যায়। তাহলে এই বাক্যের অর্থ হচ্ছে হি প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, সে পরীক্ষায় ভালোভাবেই কী করলো, প্রথমবারেই সে ভালো খেললো। আপনারা যারা ক্লাসটা দেখছেন, এনজয় করছেন, অবশ্যই একটু শেয়ার করে দিন সবার সাথে, এবং ক্লাসটা এনজয় করেন, উপভোগ করেন, ভালো লাগবে। এখান থেকে পরীক্ষায় অনেক ধরনের কোশ্চেন আসে, আমার কথাগুলো শুনলেও আপনার অনেক কিছুই মনে থাকবে, পরীক্ষার হলে দেখবেন আপনার কাজে দিবেন। আচ্ছা, এখন যদি আমরা বাক্যটাকে এইভাবে লিখি, এটা তো আমরা নাউন পেলাম, যদি বাক্যটাকে আমরা এইভাবে লিখি, যে এভাবে যদি লিখি হি রাউন্ডেড, ঠিক আছে, হি রাউন্ডেড, তো হি রাউন্ডেড দ্য টেম্পল, টেম্পল শব্দের অর্থ হচ্ছে মন্দির, তাই না? হি রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি মানে কি হলো? সাইলেন্টলি মানে হচ্ছে নীরবভাবে। তো নীরবে সে কি করেছে? নীরবে সে মন্দিরটা প্রদক্ষিণ করলো। টেম্পল মানে হচ্ছে মন্দির, নীরবে মন্দিরটা প্রদক্ষিণ করলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখেন, এখানে এই যে হিটা কিন্তু সাবজেক্ট, এখন সাবজেক্টের পরেই সাধারণত কি হয়? ভার্ব হয়। এই জন্য হি রাউন্ডেড যখন আমরা বললাম, এই রাউন্ডেডটা কিন্তু অবশ্যই এটা একটা কি হবে? এটা একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। দেখো, রাউন্ড মানে আমরা জানি যে এটা সাধারণত, আমি প্রথমে বলেছি, এটা নর্মালি প্রেপোজিশন হয়, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে তার অবস্থানের কারণে রাউন্ড ভার্ব হতে পারে, নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এখানে সাবজেক্টের পরে অবস্থান করার কারণে এখানে রাউন্ডেড হচ্ছে একটা ভার্ব। রাউন্ডেড শব্দের অর্থ হচ্ছে প্রদক্ষিণ করা। কি করা? প্রদক্ষিণ করা। তাহলে আমরা যদি বলি সে প্রদক্ষিণ করলো মন্দিরটা, কিভাবে প্রদক্ষিণ করলো? সে নীরবে মন্দিরটা প্রদক্ষিণ করলো। হি রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি, নীরবে সে মন্দিরটা কি করলো? প্রদক্ষিণ করলো। তাহলে যারা যারা শ্রাবণ মেঘ ভার্ব বলেছে, রবিউল বলেছে নাউন হবে, আমার সাথে অনেকে যুক্ত আছেন, যারা যুক্ত আছেন কমেন্ট করুন এবং লাইভটা শেয়ার করে দিন, সকলের সাথে শেয়ার করে দিন। দেবজিৎ রয় আছে, শাহরিয়া আছে আমার সাথে। আচ্ছা, সাইমা জামানকে ট্যাগ দিয়েছে কে? শ্রাবণ মেঘ, গুড। ট্যাগ দেন আপনারা আপনাদের প্রিয় বন্ধুদেরকে, পরিচিতদেরকে, ছোট ভাই বোনকে। ওকে, আমরা এখন আমাদের পরবর্তী আলোচনায় একটু যেতে চাই, ঠিক আছে? যেমন আমি যদি এই বাক্যটা এভাবে লিখি, যেমন যে খুব মনোযোগ দাও, যেমন আমরা লিখলাম এ স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে কি? এটা হচ্ছে বর্গাকৃতির, তাই না? এ স্কোয়ার পেগ, পেগ মানে কি? এ স্কোয়ার পেগ,
পেগ মানে হচ্ছে আসলে পেরেক, পেরেক আছে না, পেরেক, ওই যে পেরেক টেবিলে বা দেয়ালে গাঁথি যেটা, পেরেক। ইন আ ইন আ রাউন্ড টেবিল, ঠিক আছে, ইন আ রাউন্ড টেবিল। তো রাউন্ড টেবিল মানে হচ্ছে, হ্যাঁ রাউন্ড টেবিল মানে হচ্ছে, রাউন্ড টেবিল না দিয়ে আমরা রাউন্ড হোল দেই, ঠিক আছে, রাউন্ড হোল। হোল শব্দের অর্থ হচ্ছে গর্ত। তাহলে রাউন্ড হোল মানে কি? রাউন্ড হোল মানে হচ্ছে গোলাকৃতির গর্ত। তাহলে এই স্কোয়ার পেগ, স্কোয়ার পেগ শব্দের অর্থ হচ্ছে, স্কোয়ার পেগ মানে হচ্ছে চৌকো পেরেক, চৌকো চার কোনাওয়ালা পেরেক, ঠিক আছে, এটা হচ্ছে চৌকো একটা পেরেক বা চার কোনাওয়ালা পেরেক, একটা গোল গর্ত, অর্থাৎ গর্তটা হচ্ছে গোল কিন্তু পেরেকটা হচ্ছে চার কোনাওয়ালা। এটা আসলে একটা প্রবাদ বাক্য। এটার অর্থ হচ্ছে যে কাজে উপযুক্ত না, অর্থাৎ যে কাজ সেই কাজে উপযুক্ত না, এই ধরনের মানে প্রবাদ বাক্যকে, এই ধরনের কথাবার্তাকে এটাকে বলা হয় যে গোল গর্তে, গোল গর্তে চার কোনা বা চতুষ্কোণা পেরেক, যে কাজে উপযুক্ত নয় আর কি সেই কাজের জন্য। আচ্ছা, আমি যদি আপনার কাছে প্রশ্ন ছুড়ে দেই যে এখানে রাউন্ড কোন পার্ট অফ স্পিচ, আপনি কি বলবেন? এটা কি নাউন, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব, না প্রেপোজিশন? আমাকে একটু বলেন তো এখানে রাউন্ডটা আসলে কোন পার্ট অফ স্পিচ হতে পারে এই বাক্যে? রাউন্ডটা এখানে কোন পার্ট অফ স্পিচ হতে পারে? অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সঠিক উত্তর সবাই কমেন্ট করার চেষ্টা করেন, যারা দেখেছেন সবাই কমেন্ট করেন এটা কোন উত্তর, মানে এটা কি হতে পারে এখানে রাউন্ডটা। শারমিন খাতুন নাউন বলেছে, শামসুন নাহার মুক্তা অ্যাজেক্টিভ বলেছে, মৌসুমী আক্তার অ্যাজেক্টিভ, মিজানুর রহমান অ্যাজেক্টিভ, সানজেদে ইসলামও অ্যাজেক্টিভ বলেছে। আচ্ছা আমরা একটু দেখি, ব্যাপার হচ্ছে যখন এই জিনিসটা একটু দেখেন, যখন এই যে এ একটা ডিটারমিনার, এ এন দা, এগুলোকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল মানেই হচ্ছে ডিটারমিনার, আর্টিকেলগুলা কিসের কাজ করে? ডিটারমিনারের কাজ করে। এটা ডিটারমিনার না? আবার এখানে একটা ওয়ার্ড আছে হোল, মনে রাখতে হবে ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, ঠিক আছে, একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড, এটা হচ্ছে নাউন। কিন্তু আমরা যদি কখনো ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ডকে খুঁজে পাই, তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হয়, পরের ওয়ার্ডটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ডিটারমিনার শব্দটার পরে, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, আর যদি ওয়ার্ড দুইটা থাকে সেটা হলে প্রথমটা অ্যাজেক্টিভ, পরেরটা কি হয়? নাউন হয়। আমরা যদি বলি এ কাউ, একটা গরু, তাহলে দেখো এই যে এটা কি, এটা অবশ্যই একটা ডিটারমিনার। এই যে এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, এটা অবশ্যই কি হয়ে যাবে? এটা একটা নাউন হয়ে যাবে। এখন আমরা যদি বলি যে এ রেড কাউ, একটা কি গরু বলো? একটা লাল গরু। তাহলে দেখো এখানে ডিটারমিনার, তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড। তাহলে এই রেডটা অ্যাজেক্টিভ হয়ে যাবে, কাউটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। তাহলে ডিটারমিনারের পরে নর্মালি একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাজেক্টিভ, পরেরটা নাউন হয়। দেখো এখানে ডিটারমিনার আছে, এটা রাউন্ড, এটা হচ্ছে হোল, হোল মানে গর্ত। তাহলে ডিটারমিনারের পরে প্রথম ওয়ার্ডটা অবশ্যই অ্যাজেক্টিভ হবে এবং দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে নাউন হবে। তাহলে বাক্যের অর্থ হচ্ছে এ স্কোয়ার পেগ, একটা চতুষ্কোণ বা একটা চার কোণাওয়ালা পেরেককে আমরা কি করলাম? ইন এ রাউন্ড হোল, একটা গোলাকৃতির গর্তে আমরা দিয়ে দিলাম। অর্থাৎ যেই কাজে উপযুক্ত না, আমরা যে কাজে যে উপযুক্ত না আমরা তাকে দিয়ে সে কাজ করাচ্ছি, এটাই হচ্ছে এই বাক্যটার অর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এটাকে অ্যাজেক্টিভ দিয়েছেন তারা অবশ্যই ভালো করেছেন এবং তাদের সবাইকে আমরা কি করছি? কংগ্রেচুলেশন জানাচ্ছি, ঠিক আছে। আমরা এখন আরেকটা বাক্য দিচ্ছি, অর্থাৎ আমরা রাউন্ডের পুরো ব্যাপারটাকে আমরা এখানে শেষ করতে চাই। মনে করো আমরা যদি এরকম বলি যে দ্য আর্থ, পৃথিবীর একদম চিরচেনা, পৃথিবী না আমাদের চিরচেনা বাক্য, ছোটবেলা থেকে এই বাক্যের সাথে আমরা পরিচিত। দ্য আর্থ মুভস, পৃথিবী কি করে? ঘুরে। রাউন্ড দ্য সান, রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বা সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করে। যদি বলা হয় এখানে রাউন্ড কোন পার্ট অফ স্পিচ? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে বা প্রদক্ষিণ করে, ঠিক আছে, ঘুরে বা প্রদক্ষিণ করে। এই ঘুরা ইংলিশটা আছে না, এটার আরেকটা ইংলিশ হচ্ছে রিভলভস। রিভলভস মানে হচ্ছে ঘুরে বা প্রদক্ষিণ করে। যে মুভস না দিয়ে আমরা রিভলভস দিতে পারি। দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এই যে এখানে রাউন্ডটা আছে না, রাউন্ডের পরে খুব মনোযোগ দিয়ে দেখো, রাউন্ডের পরে দা সান আছে, দা সান হচ্ছে এখানে নাউন, ঠিক আছে, রাউন্ড। তো সূর্যের চারদিকে ঘুরে,
এখন মনে রাখবা কাকে কেন্দ্র করে ঘুরে? সূর্যকে, সূর্যের চার দিয়ে ঘুরে। রাউন্ড মূলত একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে সাধারণত কি থাকে? প্রেপোজিশনের পরে নাউন প্রনাউন থাকে। অর্থাৎ কোনো ওয়ার্ড যদি প্রেপোজিশন হতে হয়, ঠিক আছে, প্রেপোজিশন হতে হয়, তখন ওই ওয়ার্ডের পরে আমাদেরকে কি লাগবে? নাউন লাগবে। সোজা কথা, নাউন বা প্রনাউনের পরে সেটা কি হয়? প্রেপোজিশন হয়। এই জন্য এখানে রাউন্ডটা একটা প্রেপোজিশন। এখন এই দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, রাউন্ড অবশ্যই প্রেপোজিশন। কিন্তু আমরা যখন বলেছি যে একটা মানে চতুষ্কোণ চারকোনাওয়ালা একটা গোলাকার গর্তে চারকোনা প্যারা, কেমন গর্ত? গোলাকার গর্ত। এটা কিন্তু গর্তকে মডিফাই করেছে। কেমন গর্ত? গোলাকার গর্ত, চারকোনাওয়ালা গর্ত। এখানে আবার এটা হচ্ছে আপনার অ্যাজেক্টিভ। আমাকে নাসির গাজী প্রশ্ন করেছে হি রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি। এখানে সাইলেন্টলি নাউন ওর অ্যাডভার্ব? সাইলেন্টলি অবশ্যই একটা অ্যাডভার্ব। এটা সাইলেন্ট হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যাঁ, মনে রাখতে হবে, সাইলেন্ট আছে না, সাইলেন্ট হচ্ছে অ্যাজেক্টিভ। সাইলেন্ট মানে হচ্ছে নীরব, আর অ্যাজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়ে যায়। সাইলেন্টলি মানে হচ্ছে নীরবভাবে। কিভাবে প্রদক্ষিণ করলো সে মন্দিরটা? নীরবভাবে প্রদক্ষিণ করলো। আচ্ছা, এবার ওই যে আমরা ক্লাসের শুরুতে যে বাক্যটা দিয়েছি, এই বাক্যটাতে আমরা একটু যাই। আমাদের ক্লাসের শুরুতে আমরা এই বাক্যটা দিয়েছি, অ্যাট লাস্ট, সর্বশেষ, হি কেম রাউন্ড টু দেয়ার বিলিফ। সর্বশেষ, হি কেম রাউন্ড টু দেয়ার বিলিফ, অবশেষে সে তাদের বিশ্বাসে কী করলো? পৌঁছলো। টু দেয়ার বিলিফ। এখানে দেখো কেম রাউন্ড, এই যে রাউন্ড আছে না, কেম একটা ভার্ব কিন্তু, কেম। এখন রাউন্ড কিন্তু প্রেপোজিশন হওয়ার কথা, কিন্তু শর্ত হচ্ছে প্রেপোজিশনের পরে নাউন বা প্রনাউন থাকতে হবে। এখানে প্রেপোজিশনের পরে টু আছে, হ্যাঁ, রাউন্ডের পরে টু আছে। রাউন্ড কিন্তু কোনো নাউন প্রনাউন না। কেন? কারণ রাউন্ড কিন্তু নিজেই একটা প্রেপোজিশন, রাউন্ড নাউন প্রনাউন না। এখন প্রেপোজিশন, যে ওয়ার্ডটা প্রেপোজিশন হয়, ভালো করে বুঝো, এই ওয়ার্ডটা তো প্রেপোজিশন ছিল না, রাউন্ড, তাই না? এখন যে ওয়ার্ডটা প্রেপোজিশন হয়, ওই প্রেপোজিশনের পরে যদি নাউন প্রনাউন না থাকে, তাহলে সেটাকে আমরা আর প্রেপোজিশন বলতে পারবো না, এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে যাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই পাশে একটু বুঝাই। মনে করো আমি যদি এরকম বলি যে কাম কাম ইন, কাম ইন দ্য রুম, আমরা যদি এরকম বলি যে রুমের ভিতরে আসো, তাহলে ইন দ্য রুম আছে না, ইন দ্য রুম, কাম ইন দ্য রুম। এখন ইনের পরে কিন্তু একটা নাউন আছে, দেখছো, নাউন। এখানে কাম ইন, ইনটা প্রেপোজিশন, কারণ নাউন আছে। কিন্তু এই বাক্যটাকে যদি আমরা এভাবে বলতাম, কাম ইন, ভিতরে আসো, শুধু বলছি ভিতরে আসো, দেখো এখানে ইনের পরে কিন্তু নাউন প্রনাউন কিচ্ছু নাই। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ ইব্রাহিম প্রশ্ন করছে অনলি সান কি নাউন নাকি দা সান? দা সান হচ্ছে নাউন ফ্রেজ, অনলি সান হচ্ছে নাউন। তো নাউন ফ্রেজ তো নাউনের কাজে করে, সান যদি নাউন হয়, দা সানও নাউন। দা দেওয়ার কারণে তো পার্ট অফ স্পিচ চেঞ্জ হবে না, ঠিক আছে ইব্রাহিম? আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু প্রেপোজিশন, নাউন প্রনাউনের পরে প্রেপোজিশন আছে, কিন্তু এখানে কি কোনো নাউন প্রনাউন আছে? নাই। এই জন্য এটা প্রেপোজিশনের পরে নাউন প্রনাউন, কিন্তু এখানে নাউন প্রনাউন নাই, এই জন্য এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আমি আরেকটা দেখাই। মনে করো আমরা যদি এভাবে বলি যে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে হচ্ছে কি বলো? দাঁড়াও। তাহলে এখানে আপ আছে, আপ কিন্তু একটা প্রেপোজিশন। কিন্তু বাক্যটাকে যদি আমরা এভাবে বলতাম, হি ওয়েন্ট, দেখো হি ওয়েন্ট আপ, হি ওয়েন্ট আপ দ্য হিল, সে পাহাড়ের উপর উঠে গেল। দেখো দ্য হিল কিন্তু আমরা জানি একটা নাউন, এখন এটার পরে নাউন আছে না, এই জন্য এখানে নাউন আছে না আপের পরে, এই জন্য আপটা হচ্ছে এখানে প্রেপোজিশন। কিন্তু দেখো এখানে কিন্তু নাউন প্রনাউন নাই, এই জন্য এটা হচ্ছে অবশ্যই একটা অ্যাডভার্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাউন্ড মূলত একটা প্রেপোজিশন, কিন্তু এরপরে নাউন প্রনাউন না থাকার কারণে এখানে রাউন্ড একটা অবশ্যই কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আমরা কি এই আলোচনাটা বুঝতে পেরেছি? আমাকে একটু ইয়েস নো কিছু একটা বলেন। ক্লাস কেমন লাগছে? আলোচনাটা বুঝতে পেরেছেন কিনা? কি কেমন আছেন, কোথায় আছেন, একটু কমেন্টে জানান, ঠিক আছে? আমাকে একটু জানান, তাহলে আমি আমাদের নেক্সট আলোচনায় চলে যেতে পারবো। বলেন, ক্লিয়ার কথাগুলো? ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেন আপনারা, প্লিজ। রংপুর থেকে সাইফ শাওন আছে, শ্রাবণ মেঘ আছে, আমার স্টুডেন্ট আরোহী, মিজানুর রহমান ইয়েস স্যার লিখেছেন।
বরিশাল থেকে আছে। আয়েশা ইতি রয় কল্যাণপুর থেকে আছে। সানজিদা ক্লিয়ার বলেছে। আমাদের কাউসার আছে। মোহাম্মদ শাহরিয়ার বরিশাল থেকে। লিঙ্কন সাগর আছে। দেখি কে কোন এলাকার, একটু কমেন্ট করেন কোন এলাকার মানুষ বেশি। এশা ধ্রুব এশ আছেন। মাহমুদুর রহমান। সবার আগে সবাইকে কি লিখছে এটা, আসমা ফারিহা পলিন কুমিল্লা থেকে, আশিকুর রহমান আশিকি ভোলা থেকে, বিপ্লব হোসেন দিনাজপুর থেকে, মিরপুর থেকে শুভেন্দু বিশ্বাস আছে। আচ্ছা, আমরা আমাদের হাঁটি হাঁটি পাপা করে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাব। ASM মাসুম মিল্লা আছে ভোলা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে এখন আমরা এই মুহূর্তে রাউন্ড শব্দটাকে ক্লিয়ার করেছি যে রাউন্ড শব্দটা কি হতে পারে। রাউন্ড একটা নাউন হতে পারে, রাউন্ড ভার্ব হতে পারে, রাউন্ড অ্যাডজেক্টিভ হতে পারে, রাউন্ড হয়ে যেতে পারে প্রিপোজিশন কিংবা অ্যাডভার্ব। রাউন্ডের পরে আমরা এখন আরেকটা ওয়ার্ড ক্লিয়ার করার চেষ্টা করব, সেটা হচ্ছে ওকে। আমরা এখন যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো রাউন্ডের পরবর্তী যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে রাইট মানে ঠিক, তাই তো? এই রাইট ওয়ার্ডটাই বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পার্ট অফ স্পিচ হয়ে যেতে পারে এবং এগুলো পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন থাকে বিভিন্ন এক্সামে। আচ্ছা, রাইট মানে তো ঠিক, তাই না? রাইট শব্দের অর্থ হচ্ছে ঠিক। যেমন আমরা যদি এরকম বলি, দেখো খুব মনোযোগ দাও, আমরা যদি এরকম বলি হি ইজ দ্য রাইট, ঠিক আছে? হি ইজ দ্য রাইট ম্যান বা রাইট পারসন। হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। সে এই চাকুরির জন্য ফিট। আচ্ছা, আপনারা সবাই কমেন্ট করেন যে এখানে রাইটটা আসলে কোন পার্ট অফ স্পিচ। এটা সবাই পারার কথা, এখানে রাইটটা আসলে কোন পার্ট অফ স্পিচ। হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, এখানে রাইটটা কোন পার্ট অফ স্পিচ? হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। আমরা কি করলাম, আমরা অপশনে নাউন দিয়ে দিলাম, ঠিক আছে? ABCD লিখে বুঝাইলেও হবে। নাউন দিয়ে দিলাম, অ্যাডজেক্টিভ দিলাম এবং আমরা অ্যাডভার্ব দিলাম। আর আরেকটা অপশনে আমরা কি করলাম, ভার্ব দিলাম, কারণ রাইট শব্দটা কখনো কখনো ভার্ব হিসেবেও কাজ করতে পারে। দেখি আপনারা বলেন তো, এখানে রাইট ABC দিলেও হবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো লিখতে। ভোলা থেকে বেশ কয়েকজন আছেন দেখলাম। হামিদ পারভেজ ভাই, খুবই জনপ্রিয় শিক্ষক। পারভেজ ভাই আসসালামু আলাইকুম। ভোলা থেকে অনেকে আছে। শান্তিনগর ঢাকা থেকে শাকিলা ইয়াসমিন আছেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অসাম বলছে। স্ট্যান্ড আপ আরেকবার বোঝান। স্ট্যান্ড আপ হচ্ছে ক্লাস শেষ হলে টেনে আরেকবার দেখে নিন। আপ শব্দটা পরে নাউন প্রোনাউন নাই, এই জন্য আপ একটা অ্যাডভার্ব, ঠিক আছে? আর যদি নাউন আমি যদি বলতাম স্ট্যান্ড আপ দ্য টেবিল বা স্ট্যান্ড আপ দ্য হিল, স্ট্যান্ড আপ না, ও গো আপ দ্য হিল মানে পাহাড়ের উপর চলে যাও, বা গো আপ দ্য ট্রি গাছের উপর উঠে যাও, এরকম কিছু একটা, তখন আমরা ওইটাকে আপটাকে কি নিতাম, প্রেপোজিশন নিতাম। মানে নাউন প্রোনাউন থাকলে প্রেপোজিশন, নাউন প্রোনাউন না থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে স্ট্যান্ড আপ, আপের পরে কিন্তু নাউন নাই, দেখছো? এই যে নাউন প্রোনাউন নাই, এটা হলো অ্যাডভার্ব। কিন্তু এখানে দেখো নাউন আছে, এটা হচ্ছে প্রেপোজিশন। ইস ওয়েন্ট আপ দ্য হিল, পাহাড়ের চূড়ায় উঠে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশি বেশি কমেন্ট, বেশি বেশি মজা। তাহলে রাইট আসলে কোন পার্ট অফ স্পিচ, একটু গভীর মনোযোগ দিয়ে দেখো, আমি ব্যাপারটা ক্লিয়ার করি, ঠিক আছে? আমি ব্যাপারটা ক্লিয়ার করি, দেখো খুব মনোযোগ দাও। এখানে একটা ফর আছে, দেখছো? ফর, এই ফরটা কিন্তু প্রেপোজিশন, ঠিক আছে? ফর হচ্ছে একটা প্রেপোজিশন। এবার একটা কথা বলি, এই যে প্রেপোজিশন আছে না, প্রেপোজিশন, আর এটা হচ্ছে এই যে দাটা হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে? প্রেপোজিশন আর দা হচ্ছে আমরা জানি এন দা ডিটারমিনার। তো দেখো এটা যদি ডিটারমিনার হয়, এটা যদি প্রেপোজিশন হয়, মনে রাখবা ডিটারমিনার আর প্রেপোজিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড হতো, একটা ওয়ার্ড, সেটা নাউন হতো। কিন্তু এখানে কয়টা ওয়ার্ড আছে দেখো, ডিটারমিনার আর প্রেপোজিশন, মাঝখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড। তো মাঝখানে দুইটা ওয়ার্ড থাকার কারণে এই প্রথম ওয়ার্ডটা এটা হলো অ্যাডজেক্টিভ, পরের ওয়ার্ডটা হচ্ছে নাউন। কারণ এখানে প্রথম শব্দটা অর্থাৎ 1 নম্বর ওয়ার্ডটা 2 নম্বর ওয়ার্ডকে মডিফাই করছে। এই বাক্যের অর্থ হচ্ছে হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, তিনি এই কাজের জন্য সঠিক লোক। কেমন লোক? সঠিক লোক। লোকটা কেমন? লোকটা হচ্ছে সঠিক।
এই জন্য রাইটটা মডিফাই করেছে কাকে, ম্যানকে। এই জন্য এই বাক্যে রাইট শব্দটা একটা অ্যাডজেক্টিভ আর ম্যান শব্দটা হচ্ছে নাউন। তাহলে দ্য রাইট ম্যান, দা হচ্ছে ডিটারমিনার, রাইটটা অ্যাডজেক্টিভ, ম্যানটা হচ্ছে নাউন। আর এখানে যে ফরটা আছে, ফরটা অবশ্যই একটা প্রেপোজিশন। আচ্ছা, নাইমুর রহমান লিখেছেন আই হেল ফ্রম হবিগঞ্জ। হেল ফ্রম একটা ফ্রেজ, হ্যাঁ, হেল ফ্রম ভার্বাল ফ্রেজ। হেল ফ্রম মানে হচ্ছে কোনো স্থান থেকে আসা। এটা একটু ক্লিয়ার করে দেবো, যেহেতু কমেন্টে এটা লিখছে, খুবই সুন্দর একটা ওয়ার্ড। যেমন আপনার বাড়ি হচ্ছে ঢাকা, তখন আপনি এটাকে কি বলেন, আই কাম ফ্রম ঢাকা। আপনার বাড়ি ঢাকা, আপনি বলবেন আই কাম ফ্রম ঢাকা, আমার বাড়ি ঢাকা। তো আই কাম ফ্রম ঢাকা না বলে আই হেল ফ্রম ঢাকাও বলা যায়, আই হেল ফ্রম ঢাকা। কারো বাড়ি যদি ভোলা হয়, সে বলবে আই হেল ফ্রম ভোলা। বরিশাল হলে বলবে আই হেল ফ্রম বরিশাল। কারো বাড়ি যদি হয় হ্যাঁ বা কুমিল্লা, সে বলবে আই হেল ফ্রম কুমিল্লা। ঠিক আছে, কার বাড়ি কোথায়, তাই হেল ফ্রম ইউজ করতে পারেন, কে কোথায় থেকে আছেন, হেল ফ্রম ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে অনেকে কেমন আছেন লিখেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা যেখানে ছিলাম, তাহলে ডিটারমিনার এবং প্রেপোজিশন, মাঝখানে কয়টা ওয়ার্ড, মাঝখানে মাত্র একটা ওয়ার্ড। তাহলে যে রাইটটা আছে না, রাইটটা অ্যাডজেক্টিভ আর ম্যানটা হচ্ছে নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাইট শব্দটা আবার শুধু নাউন হিসেবে বসতে পারে। কীরকমভাবে, যেমন আমরা যদি বাক্যটা এভাবে বলি, এভাবে যদি আমি বলতে চাই যে ইট ইজ আ ম্যাটার, এটা হচ্ছে একটা ম্যাটার, ইট ইজ আ ম্যাটার অফ রাইট, ইট ইজ আ ম্যাটার অফ রাইট। ইট ইজ আ ম্যাটার অফ রাইট মানে কি, ইট ইজ আ ম্যাটার, এটা একটা ব্যাপার, এটা একটা বিষয়। ইট ইজ আ ম্যাটার, এটা একটা বিষয়। কিসের বিষয়, অধিকারের বিষয়। রাইট মানে হচ্ছে অধিকার। এখানে দেখো রাইট শব্দটা, এই যে দেখো এটা কিন্তু অফ হচ্ছে একটা প্রেপোজিশন, ঠিক আছে না, অফ কিন্তু প্রেপোজিশন, প্রিপোজিশন না, প্রেপোজিশন। এখন অফ যদি প্রেপোজিশন হয়, অফ শব্দটা যদি প্রেপোজিশন হয়, এখানে ফুল স্টপ আছে, বাক্য শেষ হয়ে গেছে। প্রেপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকতো, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, কিন্তু ওয়ার্ড আছে কয়টা, একটা। প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড, অতি অবশ্যই এটা একটা নাউন হবে। ঠিক আছে, 100% শিওর এটা একটা নাউন হবে। তাহলে ইট ইজ আ ম্যাটার অফ রাইট, এটার অর্থ হচ্ছে এটা একটা অধিকারের বিষয়। তাহলে আমি আবারও বলি, প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আবার এখানে ডিটারমিনার আছে, এখানে প্রেপোজিশন আছে, ওয়ার্ড কয়টা, দুইটা। এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, আর একটু সামনে যাই, কারণ রাইট শব্দটা আর কি কি হতে পারে আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটা যদি এভাবে লিখতে পারতাম, দেখো সার্ভ হিম, সার্ভ হিম মানে হচ্ছে, সার্ভ হিম মানে হচ্ছে ব্যবহার করো, মানে তার সাথে আচরণ করো, সার্ভ করো, রাইট, তার সাথে ঠিকভাবে আচরণ করো। সার্ভ হিম রাইট, তার সাথে সঠিকভাবে আচরণ করো। তাহলে কিভাবে আচরণ করো, সঠিকভাবে আচরণ করো। এখন থ্যাংক ইউ পারভেজ ভাই, আমি খুশি হইলাম অনেক, দোয়া করবেন। আচ্ছা, রাইট শব্দটা আপনি অনেক ভালো পড়ান, আপনার ক্লাসটা আমি দেখি, মাঝে মাঝেই দেখি, যখন ওই যে স্কুলে ক্লাস নেন আর কি, ভালো পড়ান খুবই। সার্ভ হিম রাইট, এই যে রাইট শব্দটা, আপনারা বলেন তো এখানে রাইট শব্দটা কোন পার্ট অফ স্পিচ হতে পারে, দেখি কমেন্টে জানান, খুব দ্রুত জানান, দ্রুত কমেন্ট চলবে। ঠিক আছে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না প্রিপোজিশন, কার কি মনে হইতে পারে, সবাই ঝটপট একদম ম্যাগি নুডলসের মতো 2 মিনিটে জানিয়ে ফেলতে হবে এটা কোন পার্ট অফ স্পিচ হতে পারে। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন কাইন্ডলি, যারা দেখছেন সবাই। মৌনতা উর্মি, মুনিয়া ইসলাম, সাজেদা খানম নাউন লিখছে, শামসুন্নাহার মুক্তা অ্যাডভার্ব দিছে, মাশাল্লাহ। আশিকুর রহমান আশিকি নাউন লিখেছে, তাসলিমা আর অ্যাডভার্ব দিছে, লিঙ্কন অ্যাডভার্ব দিছে, গুড। আসমা ফারহিন পলি অ্যাডভার্ব, জহির দিয়েছে অ্যাডভার্ব, রুবেল ইসলাম নাউন দিয়েছে, রুবেল। শারমিন খাতুন অ্যাডভার্ব দিচ্ছে, শুভ অ্যাডভার্ব। মহিবুল্লাহ হোসেন রাকিব নাউন দিছে, না রাকিব ভুল হয়ে গেছে, এটা কেন নাউন দিলেন। রাজেশ গুপ্ত অ্যাডভার্ব, ভুল হইলেও থ্যাংক ইউ, কারণ আপনি ট্রাই করেছেন। দেবজিৎ রয়, শাহরিয়ার নাউন দিয়েছে, ওকে। ইমতিয়াজ অ্যাডভার্ব, রিফাত সানজিদার সঠিক হয়েছে, শামিমা কারেক্ট, শামিমার ভুল হয়েছে। নাজমিন খাতুন কুসুম কারেক্ট, শুভেন্দু কারেক্ট, সাইফ কারেক্ট দিছে তো, হ্যাঁ সাইফেরটাও ঠিক আছে, ওসমান গনি ঠিক আছে, শুভেন্দু বিশ্বাসে, হ্যাঁ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশিরভাগই সঠিক দিয়ে ফেলেছে, অর্থাৎ 95% অ্যান্সার আমরা সঠিক পেয়েছি। হালিমা সঠিক দিয়েছে। শুনো, সার্ভ হিম রাইট, তার সাথে সঠিকভাবে আচরণ করো। দেখো সার্ভটা হচ্ছে একটা ভার্ব, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? সার্ভ, আচরণ করো সঠিকভাবে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা সবাই জানো ইম্পারেটিভ সেন্টেন্সে
ইউ নামক একটা সাবজেক্ট উজ্জ থাকে। কি নামে একটা সাবজেক্ট উজ্জ থাকে? ইউ নামে। তাহলে ইউ সার্ভ হিম রাইট, মানে তোমাকে আদেশ করেছে, তাহলে ইউ উজ্জ থাকে, ইউটা লেখা দরকার নাই, সার্ভ আদেশ করেছে তুমি সার্ভ করো, এটা একটা ভার্ব। কিভাবে সার্ভ করো? সঠিকভাবে। তাহলে সঠিকভাবে বলছে না, এই জন্য এই বাক্যে তুমি তাকে সঠিকভাবে কি করো? সার্ভ করো। কিভাবে সার্ভ করো? সঠিকভাবে, মানে তার সাথে ভালোভাবে আচরণ করো, অর্থাৎ তার সাথে সঠিক আচরণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে দ্বারা প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, কিভাবে আচরণ করো, কিভাবে, সঠিকভাবে। কোনো ভার্বকে কিভাবে, কোথায়, কখন, অর্থাৎ ভার্বকে কিভাবে কাজটা করতে হয়, কোথায় করতে হয়, কখন করতে হয়, কেন করতে হয়, এগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই, ওই উত্তরটা অবশ্যই কি হয়ে যাবে? একটা অ্যাডভার্ব হয়ে যাবে। আমরা যদি বাক্যটা এভাবে বলতাম যে ডোন্ট সার্ভ হিম, ডোন্ট সার্ভ হিম, তার সাথে ব্যবহার করো না, রং, ডোন্ট সার্ভ হিম রং, তার সাথে খারাপ ব্যবহার করো না, তাহলে রংটাও কিন্তু এখানে অ্যাডভার্ব হইতো। কিভাবে ব্যবহার করো না? তার সাথে খারাপ ব্যবহার করো না, ঠিক আছে, খারাপ ব্যবহার করো না। তাহলে দেখো সার্ভ হিম রাইট, তার সাথে ভালো ব্যবহার করো, কিভাবে ব্যবহার করো? ভালোভাবে। আর ডোন্ট সার্ভ হিম রাইট, তার সাথে খারাপভাবে ব্যবহার করো না, কিভাবে ব্যবহার করো না? খারাপভাবে। তাহলে রাইট এবং রং এখানে দুইটাই অ্যাডভার্ব। কাকে মডিফাই করেছে? ভার্বকে মডিফাই করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম এই শব্দটা, অর্থাৎ রাইট শব্দটা ভার্বকে, দেখো এই বাক্যে রাইট শব্দটা কি করেছে? রাইট শব্দটা ভার্বকে মডিফাই করার কারণে এই ভদ্রলোক একটা অ্যাডভার্ব হয়ে গেছেন, এবং এই বাক্যে প্রিপোজিশনের পরে থাকার কারণে তিনি নাউন হয়ে গিয়েছেন, এবং এই বাক্যে তিনি ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে থাকার কারণে একটা ওয়ার্ড না, দুইটা ওয়ার্ড, এর জন্য প্রথম ওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ হয়েছে, দ্বিতীয় ওয়ার্ড নাউন। এবং এখানে তিনি রাইট শব্দটা কাকে মডিফাই করেছে? মেন শব্দটাকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মডিফাই করেছে। এবং মজার বিষয় হচ্ছে, অবাক হলেও সত্যি, রাইট এমন একটা পার্ট অফ স্পিচ যে কিনা ভার্ব হিসেবেও বসতে পারে। আসো আমরা একটু রাইটকে ভার্ব হিসেবে একটু ইউজ করে দেখি। আমি যদি বাক্যটা এভাবে বলি, ইট ইজ, এই বাক্যগুলো বিভিন্ন জনপ্রিয় গ্রামার বইতে, পিসি দাসের বই, রেইন অ্যান্ড মার্টিন, মাইকেল অ্যান্ড সোয়ানের বইতে হুবহু দেওয়া আছে। ইট ইজ সাচ আ ফল্ট, এটা এমন একটা ফল্ট, এটা এমন একটা দোষ। ইট ইজ সাচ আ ফল্ট, এটা এমন একটা ফল্ট, বা এটা এমন একটা ভুল। দ্যাট উইল, এটা এমন একটা ভুল। দ্যাট উইল রাইট, দ্যাট উইল কি হবে? দ্যাট উইল রাইট ইটসেলফ, এটা এমন একটা ভুল যা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। ইটসেলফ মানে হচ্ছে নিজে নিজে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রাইট কোন পার্ট অফ স্পিচ দেখি বলো তো? রাইট কোন পার্ট অফ স্পিচ? আমি কিন্তু একটু আগেই বলে দিছি, ঠিক আছে, কোন পার্ট অফ স্পিচ রাইট? ইট ইজ সাচ আ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। দেখি বলেন তো, কমেন্ট করেন এখানে রাইট কোন পার্ট অফ স্পিচ। সবার কমেন্ট দেখতে চাই। এই রোলিং স্টোন নিয়ে কথা বলছে, রোলিং এখানে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। এ ব্রেক লেগ, বারবার বলছে সে ব্রেক লেগ। থ্যাংক ইউ। ও, সে বারবার এই ব্রেক লেগ বলছে, ব্রেক লেগ মানে গুড লাক, সে আমাকে বারবার গুড লাক দিচ্ছে, ঠিক আছে, এটা একটা ইডিয়মস। এই ব্রেক লেগ, এই লিখে দিচ্ছে, হ্যাঁ, এই ব্রেক লেগ, এটা একটা ইডিয়মস। এই ব্রেক লেগ মানে হচ্ছে গুড লাক, বেস্ট অফ লাক, আমরা বলি না গুড লাক, ভালো করো, হ্যাঁ, গুড লাক। এই গুড লাকের অর্থ হচ্ছে এই ব্রেক লেগ, ঠিক আছে, আমরা একটু দিয়ে দিলাম, সবাই শিখে ফেলো। এই ব্রেক লেগ মানে হচ্ছে গুড লাক, এই ব্রেক লেগ, এই ব্রেক লেগ মানে কি বলো? এই ব্রেক লেগ শব্দের অর্থ হচ্ছে গুড লাক, গুড লাক, এই ব্রেক লেগ, ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসটা আরও কন্টিনিউ করব, যাদের ব্যস্ততা আছে তারা পরে দেখে নিন, সমস্যা নেই, বাট ক্লাস কন্টিনিউ করবো আরও অনেকক্ষণ, ঠিক আছে, আরও 2-3টা পড়াই। তাহলে কমেন্ট যারা করেছেন একটু ঝটপট তাদের নামগুলো একটু দেখে ফেলি, কারা সঠিক উত্তর দিয়েছেন। ওকে, আমাদের সাথে যারা আছেন সবাই চেষ্টা করেছেন সঠিক উত্তর দেওয়ার। আচ্ছা, আমাকে নাফিসা ঐশী, সুজন ইসলাম সঠিক হয়েছে, তাসলিমা ইসলাম ব্রেকে লেগ, সে তো লিখেছেই।
শাহরিয়া নাউন বলেছে, দেবজিৎ রায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং অনেক কমেন্ট। নাফিসা ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। কখন কখন অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, আচ্ছা। সাচ আ ফল্ট, এটা এমন একটা ফল্ট, ইট ইজ সাচ আ ফল্ট, এটা এমন। আমাদের সাথে আরমান স্যার আছেন, খুবই জনপ্রিয় শিক্ষক, থ্যাংক ইউ স্যার, প্রিয় ব্যক্তিত্ব একজন আমার। তাহলে দ্যাট হচ্ছে একটা সাবজেক্ট, দ্যাট উইল রাইট, যেটা ইট ইজ সাচ আ ফল্ট, ঠিক আছে, ইট ইজ সাচ আ ফল্ট, এটা হচ্ছে এমন একটা ফল্ট বা এমন একটা ভুল, দ্যাট উইল রাইট, যেটা ঠিক হয়ে যায় নিজে নিজেই। তাই ইট সেলফ মানে নিজে নিজে, এটা অবশ্যই একটা রিফ্লেক্সিভ প্রনাউন, আমরা তো জানি তাই না, লাস্টে সেলফ থাকলে এটা কি প্রনাউন হয়, রিফ্লেক্সিভ প্রনাউন, তাই তো। এখন এই জিনিসটা এখানে উইল হচ্ছে মডাল অক্সিলারি, উইল একটা অক্সিলারি ভার্ব, কি অক্সিলারি, মডাল অক্সিলারি। অক্সিলারি পরে অবশ্যই কি বসে বলো, মেইন ভার্ব বসে। এটা কে না জানে যে মডাল অক্সিলারি পরে মেইন ভার্ব বসে। তাহলে এই বাক্যে উইল হচ্ছে অক্সিলারি, রাইট হচ্ছে মেইন ভার্ব। এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে রাইট, রাইট মানে হচ্ছে ঠিক করে নেওয়া, ঠিক আছে, ইট ইজ দ্যাট উইল রাইট ইট সেলফ, এটা নিজে নিজেই কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাক্যের অর্থটা সুন্দর, অর্থগুলো বলে দিচ্ছি, কাজে লাগবে। ইট ইজ সাচ আ ফল্ট, এটা এমন একটা ভুল, দ্যাট উইল রাইট ইট সেলফ, যেটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। এই ক্লাসগুলো এখানে গ্রুপেও থাকবে, হ্যাঁ, এই গ্রুপে যারা এখন ক্লাস করছেন গ্রুপে তো ক্লাসগুলো থাকবে। আবার সব ক্লাসে কিন্তু আমার মাহবুব শাকিল যে আমার পেজ আছে, হ্যাঁ, মাহবুব শাকিল নামে আপনারা অনেকেই আছেন এখানে, ওইখানে প্রায় 2-2.5 লাখ ফলোয়ার আছে, 2.5 লক্ষ, সবাই কিন্তু এটা ফলো করছেন। মাহবুব শাকিল এই পেজেও কিন্তু ক্লাসগুলো থাকবে। আবার মাহবুব শাকিল ইউটিউব চ্যানেলও ক্লাসগুলো থাকবে। যারা আমার বইয়ের কথা বারবার বলছেন, পুরাতন বইগুলো মার্কেটে এখন নাই, নতুন বইগুলো কিছুদিন পরে বের হবে, আমি সময়ের অভাবে বের করতে পারছি না। এই যে এই বইগুলো তো আমার, আপনারা জানেন, লিটারেচারের জন্য লিটারেচার বস, সেন্টেন্স কারেকশন এবং ভোকাবুলারি কিং, ইনশাল্লাহ এগুলো নতুন এডিশন, ভোকাবুলারি কিং, সেন্টেন্স কারেকশন, ভোকাবুলারি কিং, সেন্টেন্স কারেকশন এবং হচ্ছে লিটারেচার বস, নতুন এডিশন ইনশাল্লাহ কিছুদিন পরে নিয়ে আসবো, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর আমরা পরবর্তী আলোচনায় চলে যাই, লাইভটা শেয়ার করে দেন, হ্যাঁ। আচ্ছা ওকে ফাইন। ও এটা ব্রেক আ লেগ, হ্যাঁ, আমি ভুল এই ব্রেক লেগ নয়, ঠিক আছে, ব্রেক আ লেগ, ওকে, ভাঙা পান, আমি একটু দুঃখিত, এই ব্রেক আ লেগ, ঠিক আছে, ও ঠিক করে দিচ্ছে, ওকে। থ্যাংক ইউ। এখন আমরা পরের আলোচনায় চলে যাই, আসো, আলোচনা আরও করবো, আরও পড়াবো ইনশাল্লাহ, ভাল লাগবে, অনেক কিছুই জানতে পারবে, অনেক জিনিস যেগুলো নিজে নিজে বুঝতে প্রবলেম হয়, বেসিকগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাস থেকে, অনেক বেসিকই ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা যেহেতু রাইট নিয়ে কথা বলছি, রাইটের একদম, হ্যাঁ, সঠিক পথের উল্টা কি বলো, রং প্যাথ, ভুল পথ, রং। আমরা এখন তাহলে রং নিয়ে একটু কথা বলি, রংটা আসলে কি কি হইতে পারে, রং, ভুল। তো আরেকটা উদাহরণ আমি দিতে চাইছিলাম তখন, এই যে এই রাইট থেকে আরেকটা উদাহরণ দিতে চেয়েছিলাম। যেমন আমি যদি এভাবে বলি যে আই ক্যান নট, এটা একটু দেখো, আই ক্যান নট রাইট দ্য রং, এটার অর্থ হচ্ছে আমি ভুলকে ঠিক বলতে পারি না, অর্থাৎ আমি অন্যায়কে ন্যায় বলে চালাইতে পারি না। আচ্ছা একটু বলো তো, এখানে রাইটটা কোন পার্ট অফ স্পিচ ভাইয়া, এখানে রাইটটা কি হবে একটু বলো তো ভাই। আই ক্যান নট রাইট দ্য রং, আমি সঠিককে ভুলকে সঠিক বলে চালাইতে পারি না, এখানে রাইটটা কোন পার্ট অফ স্পিচ। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। তো যারা ভার্ব বলেছেন অবশ্যই সঠিক হয়েছে, কারণ এই যে ক্যান নট একটা মডাল অক্সিলারি, তাই না, এবং মডাল অক্সিলারি পরের মূল ভার্ব হয়, বাক্যের মেইন ভার্ব। আই ক্যান নট রাইট দ্য রং, আমি ভুলকে কি করতে পারি না, সঠিক বলতে পারি না।
ভুলকে সঠিক বলতে পারি না। আচ্ছা, আরেকটা দেখো, শি ডিড ইট রং, শি ডিড ইট রং বা শি ডিড ইট রাইট, সে এটা ঠিকভাবে করলো। বলো তো এখানে রাইট কোন পার্ট অফ স্পিচ? শি ডিড ইট রাইট, এখানে রাইটটা কি বলো তো দেখি, লাস্ট উদাহরণ রাইটের। শি ডিড ইট রাইট, এখানে রাইটটা কি দেখি, কে বলতে পারবে এখানে রাইটটা কি? রাইট ভার্ব, প্রীতম সরকার ভার্ব বলেছে। আরশি ফেরদৌস, রুবেল ইসলাম নাউন বলেছে। রিফাত বিন সাদিক সে অ্যাডভার্ব বলেছে। শামসুন্নাহার মুক্তা অ্যাডভার্ব বলেছে। আশিকুর রহমান আশিকি টু না? আচ্ছা, সাজেদা খানুম অ্যাজেক্টিভ বলেছে। নির্ঝরের স্বপ্ন ভঙ্গ, ভেঙে গেছে স্বপ্ন, যাক ডানা ভঙ্গ হয় নাই। হ্যাঁ, মাহমুদুর রহমান অ্যাডভার্ব বলেছে। জহিরুল ইসলাম জহির সঠিক উত্তর। সানজিদা কারেক্ট। নাফিসা ঐশী কারেক্ট, নাফিস ঐশী ভুল হয়েছে। মহিবুল্লাহ ভুল। শাহরিয়ার ঠিক আছে, সাব্বিরেরও ঠিক আছে, সাজেদা খানম ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। শি ডিড ইট রাইট, সে এটা ঠিকভাবে করলো। ডিড এখানে ভার্ব, ভার্বকে মডিফাই করো। কিভাবে করলো? ঠিকভাবে। আমরা বলেছি না শি ডিড ইট রাইট, ভার্বকে মডিফাই করেছে। কিভাবে, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে এগুলো কি হয়ে যায়? এগুলো অবশ্যই অ্যাডভার্ব হয়ে যায়। এখানে রাইট একটা অ্যাডভার্ব, ঠিক আছে? শি ডিড ইট রাইট, এই বাক্যে রাইট শব্দটা অবশ্যই একটা অ্যাডভার্ব। ওকে, ঠিক আছে। ওকে, আমরা অ্যাকচুয়ালি এখানে রং নিয়ে কথা বলতে চেয়েছিলাম। রং নিয়ে কথা বলতে গিয়েই আমরা কিন্তু অন্য আলোচনায় চলে গেছি, তাই না? রং, WRONG, রং। ওকে, আচ্ছা, এই যে রং শব্দটা, যেটা রং নিয়ে যদি একটু কথা বলতে চাই, রং মানে ভুল, আমরা জানি, অন্যায়, ভুল, রং। এখন এই যে রং শব্দটাও রাইটের মতো বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। কিভাবে হতে পারে? কিভাবে আসো একটু দেখি। সেটা হচ্ছে এই যে এই রং শব্দটা যদি এমন হয়, হি হ্যাজ, ঠিক আছে, হি হ্যাজ ডান রং। হি হ্যাজ ডান রং মানে হচ্ছে সে কি করেছে? সে অন্যায় করেছে। হি হ্যাজ ডান রং, সে কি করেছে? অন্যায় করেছে বা অন্যায়ভাবে কাজটা করেছে। দেখো এই যে ডান শব্দটা আছে না, ডান, হি হ্যাজ ডান রং, বলো তো রংটা কোন পার্ট অফ স্পিচ এখানে রং? এটা বলো তো দেখি, আগে তোমাদের বেসিকটা একটু দেখি, রংটা কোন পার্ট অফ স্পিচ? হি হ্যাজ ডান রং। অথবা আরেকটা আছে এরকম, হি হ্যাজ ডান রং, আরেকটা আছে হি লেড মানে পরিচালিত করা। হি লেড মি রং, সে আমাকে ভুল পথে পরিচালিত করেছে। হি লেড মি রং। বলো তো এই দুইটা রং কোন পার্ট অফ স্পিচ? এক নাম্বারটা কি আর দুই নাম্বারটাকে একটু বলো। 1 এবং 2 এই দুইটা কোন পার্ট অফ স্পিচ? একদম, হ্যাঁ, রাইটের সম্পূর্ণ বিপরীত রং। ফার্স্টেরটা অ্যাডভার্ব, সেকেন্ডটা অ্যাডভার্ব। আচ্ছা, অনেকে এভাবে বলেছে। সানজিদা নাউন বলেছে, ইমতিয়াজ বলেছে, সাজেদা, দেবজিৎ অ্যাডভার্ব বলেছে। অভয় আমাদের সাথে আছে, অভয়, অবধূত। প্রণয় মোদক, সঞ্জয় মোদক নামে একজনকে চিনি। প্রণয় মোদক হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আচ্ছা, নাফিসা, ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম, হি হ্যাজ ডান রং, সে কি করেছে?
এ বাক্যের অর্থ হচ্ছে সে ভুলভাবে করেছে কাজটা, বা হি লেড মি, লেড মানে পরিচালিত করা, হি লেড মি রং, সে আমাকে ভুল পথে পরিচালিত করেছে। দেখো ডানটা কি এখানে, এই বাক্যে ডান কি, ডান একটা ভার্ব, হ্যাজ ডান, আবার এখানে লেটটাও ভার্ব। তো ভার্বকে মডিফাই করে কিভাবে পরিচালিত করেছে, রংভাবে। কিভাবে করেছে কাজটা, রংভাবে। এই জন্য ভার্বকে মডিফাই করার কারণে, ভার্বকে মডিফাই করার কারণে এই দুটা ওয়ার্ডেই, ঠিক আছে, ভার্বকে মডিফাই করার কারণে কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। তারা ভার্বকে মডিফাই করেছে, অর্থাৎ এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। প্রথম রংটাও অ্যাডভার্ব, দ্বিতীয় রংটাও অ্যাডভার্ব, কারণ ভার্বকে কি করেছে, ভার্বকে সে মডিফাই করেছে। আচ্ছা, এবার দেখো বাক্যটা যদি আমরা এভাবে লিখতাম, যখন আমি যদি এভাবে লিখি যে ইউ হ্যাভ, ঠিক আছে, ইউ হ্যাভ রংড, ইউ হ্যাভ রং, তুমি কি করেছো, তুমি ভুল করেছো। ইউ হ্যাভ রংয়ের পাস্ট পার্টিসিপল রংড, ইউ হ্যাভ রংড মি, রং উইথ দেওয়া লাগবে না, হ্যাঁ, প্রেপোজিশন হবে না। ইউ হ্যাভ রংড মি, এটার অর্থ হচ্ছে তুমি আমার সাথে ভুল করেছো। যদি বলা হয় রং কোন পার্ট অফ স্পিচ, এখানে রং, ইউ হ্যাভ রংড মি, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়েছে, ঠিক আছে। হ্যাবের পরে ভার্বের কি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে, হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে। ওকে, তো হ্যাবের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় ইউ হ্যাভ রংড মি, তাহলে ইউ হ্যাভ রংড মি হওয়ার কারণে হ্যাভ তো অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাবের পরে ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব বাক্যের। তাহলে এই বাক্যের রংড হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, রং রংড রংড। বাক্যের অর্থ হচ্ছে এই ইউ হ্যাভ রংড মি, তুমি আমার সাথে অন্যায় আচরণ করেছো, আমার সাথে ভুল আচরণ করেছো, অথবা আমার সাথে কি করেছো, অন্যায় আচরণ করেছো। ইউ হ্যাভ রংড মি, ইউ হ্যাভ রংড মি। হ্যাঁ হ্যাঁ, আমি যদি কাউকে বলি আমার সাথে অন্যায় করো না, ডোন্ট রং মি, আমার সাথে অন্যায় করো না, ডোন্ট রং মি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখন বাক্যটা যদি এরকম বলি, যে বাক্যটা যদি এমন বলি যে দে হ্যাভ, ওকে, দে হ্যাভ ডান, তারা করেছে, দে হ্যাভ ডান নো রং, দে হ্যাভ ডান নো রং, তারা কোনো অন্যায় করে নাই। বলো তো এখানে রংটা কি, দে হ্যাভ ডান নো রং, তারা কোনো অন্যায় করে নাই, ঠিক আছে, তারা কোনো অন্যায় করে নাই, দে হ্যাভ ডান নো রং, দে হ্যাভ ডান নো রং, তারা কোনো অন্যায় করে নাই। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এই যে নোটা আছে না, নোটা একটা ডিটারমিনার, দেখছো এই যে ডিটারমিনার, এখানে ফুল স্টপ, বাক্য শেষ। তাহলে দেখো মাত্র কয়টা ওয়ার্ড, একটা, অবশ্যই নাউন। দুইটা ওয়ার্ড হলে অ্যাজেক্টিভ, প্রথমটা অ্যাজেক্টিভ পরেরটা নাউন হতো, যেহেতু ডিটারমিনের পরে একটা ওয়ার্ড আছে এটা কিন্তু নাউন হবে। এখন আরেকটা কথা বলি, এই যে এই বাক্যটার দিকে তাকাও, প্রথম বাক্যটার দিকে, হি হ্যাজ ডান রং। দেখো এই যে আমি যদি বাক্যটা এভাবে লিখতাম দে হ্যাভ, খুব মনোযোগ দেয়, এটা কিন্তু কনফিউজিং একটা ম্যাটার। দে হ্যাভ ডান রং, এখানে রং কোন পার্ট অফ স্পিচ, দেখো দুইটা কিন্তু সেম, নোটা উঠাই দিলাম, এখানে রং কোন পার্ট অফ স্পিচ, দেখি এটা বলো, এখানে রংটা কি, নোটা উঠিয়ে দিলাম, নোটা এখন মনে করো নাই, তাহলে এখানে রংটা কি, এখানে রংটা কি, এখানে
এখানে রংটা কি? নাউন হবে? একটু আগে না এটা আলোচনা করলাম, দেখো একটু আগে না আলোচনা করলাম, এই যে দেখো এটা কিন্তু সবাই কিন্তু নাউন বলছো, দে হ্যাভ ডান রং, কিন্তু এই বাক্যটা একটু দেখো, হি হ্যাজ ডান রং, দেখছো একই বাক্য, এখানে অ্যাডভার্ব বলছিলাম মনে আছে, আর এখানে অ্যাডভার্ব বলছো, হ্যাঁ, আর এখানে তুমি কি বলছো, অ্যাডভার্ব বলছো, আর এখানে অ্যাডভার্ব বলছো, এখানে আসলে তুমি আবার নাউন বলেছো, ভুল করছো, এটা আসলে ওই যে ভার্বকে মডিফাই করছে, হ্যাঁ, দে হ্যাভ ডান রং, রং, তাহলে এটা একটা কি হয়ে যাবে, এটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে ভার্বকে মডিফাই করার কারণে, দেখছো, তাহলে ভুল করা যাবে না, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাকে এই জিনিসটা একটু দেখাইতে চাই, এই বাক্যটা একটু দেখো, সেটা হচ্ছে যে ডু নট, ঠিক আছে, ডু নট, ডু নট, ডু নট গো, যেও না, ডু নট গো ইন দ্য, ডু নট গো ইন দ্য রং প্যাথ, ভুল পথে পরিচালিত হয়েও না, বা ভুল পথে যেও না। তাহলে বলো তো এখানে রংটা কি, সবাই বলো এখানে রংটা কি, এটাই লাস্ট আলোচনা, লাস্ট লাইন আর কি, রংটা কি এখানে নাউন হবে, নাকি রং অ্যাজেক্টিভ হয়ে যাবে, নাকি এটা একটা অ্যাডভার্ব, নাকি এই বাক্যের রং একটা ভার্ব, বলো। ডু নট গো ইন দ্য রং প্যাথ, ভুল পথে পরিচালিত হয়েও না, ডু নট গো ইন দ্য রং প্যাথ। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ, ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছে, ডু নট গো ইন দ্য রং প্যাথ। এই যে দাটা আছে না, দাটা কিন্তু ডিটারমিনার, আমরা কিন্তু বারবার এক কথা বলেছি, ডিটারমিনারের পর এখানে ফুল স্টপ আছে, এখানে দুইটা ওয়ার্ড, এক দুই, তাহলে বলেছি প্রথম ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হবে, পরের ওয়ার্ডটা নাউন হবে। এখানে রংটা মডিফাই করছে কাকে, প্যাথকে, কেমন রাস্তা, ভুল রাস্তা, এখানে রং শব্দটা প্যাথ ওয়ার্ডটাকে কি করেছে, মডিফাই করেছে, রং শব্দটা মডিফাই করেছে কাকে, প্যাথ ওয়ার্ডটাকে, ঠিক আছে, রং প্যাথ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের জন্য যথেষ্ট আলোচনা। আগামীকাল ইনশাল্লাহ লাইভ ক্লাসে আবার দেখা হবে, আগামী লাইভ ক্লাসে। তো এখানে হচ্ছে আমার যারা জুম অ্যাপের মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে আমার সাথে নতুন ব্যাচে ভর্তি হইতে চাও, গ্রামার, ঠিক আছে, গ্রামার ক্লাস এবং লিটারেচার, এটা বিসিএস এবং অন্যান্য জব এবং অবশ্যই ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই কাজে দিবে। এই গ্রামার এবং লিটারেচারের সম্পূর্ণ নতুন ব্যাচ হচ্ছে 8 জুলাই শুরু হবে। তো বিস্তারিত জানার জন্য আমাকে ইনবক্স করেন, ঠিক আছে, ফেসবুকে আমাকে ইনবক্স করতে হবে বিস্তারিত জানার জন্য। আর এটা হচ্ছে ফোন নাম্বার, কারো বিশেষ দরকার হলে কল দিয়ে কথা বলতে পারেন, তবে ফেসবুকে ইনবক্স করলেই ভালো হবে আর কি, ঠিক আছে, ফেসবুকে মাহবুব শাকিল আইডিতে ইনবক্স করবেন, তাহলে আমি আপনাকে ডিটেলস তথ্যটা পাঠিয়ে দিতে পারবো। জুম অ্যাপের মাধ্যমে নতুন ব্যাচ শুরু হবে 8 জুলাই, ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে হয়, আর ফোন নাম্বার 92181118, ঠিক আছে, এই নাম্বারে কথা বলতে পারবেন, তবে ইনবক্সে কথা বললে। আবার নেক্সট ক্লাসের টাইম হচ্ছে নির্দিষ্ট কোনো টাইম বলতে আমি আসলে যখন ফ্রি থাকি আর কি, আমার তো ক্লাস থাকে, সেটা 10টা 10:30টার পরে হতে পারে বা বিকেলে হইতে পারে, ঠিক আছে, তবে রাতে হওয়ার সম্ভাবনাটাই বেশি আর কি। ওকে, প্রয়োজনে একটা পোস্ট দিয়ে আমি জানিয়ে দিব। তারপর আপনারা আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইউটিউবে ভিডিওগুলো পাবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ দিয়েছে সবাই, একটা থ্যাংক ইউ দিয়ে যান যারা এখনো দেখছেন। আচ্ছা আচ্ছা,
থ্যাংক ইউ মামাম। মামা আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, হ্যাঁ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।